10-12 পর যুব উৎসবগুলোকে বাদ দিলে 10-এর আগ পর্যন্ত 95 থেকে যুব উৎসব ত্রিপুরা রাজ্যের মানে আনাচে কানাচে সঙ্গীত নৃত্য চর্চার সঙ্গে যুক্ত মানুষদেরকে উৎসাহিত করার জন্য একটা দারুণ ভূমিকা নিয়েছে। আপনার সঙ্গীত জগতে আসাটা কিরকম ভাবে একটু যদি বলেন। দিদি, আমরা যেটা জানতে চাইছি মানে এই যে আমবাসা শহর শুধু ধলাই জেলার ডিস্ট্রিক্ট টাউন, তার পাশাপাশি ধলাই জেলার যেমন অন্য শহরগুলো আছে বা অন্য জনপদগুলো আছে, যেমন গন্ডা তুইছা যেটা বা গন্ডাছড়া, লংতরা ভ্যালি বা কমলপুর, মানে সার্বিকভাবে আমবাসা এবং পার্শ্ববর্তী শহরগুলোর মধ্যে এই যে ওই সময় মানে আপনি বললেন 78 বা তারপরে 80-র দশক বা 90-এর দশকের আগ পর্যন্ত মানে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য চর্চা সম্পর্কে মানে আপনার কি জানা আছে এটা যদি একটু বলেন। কারা করেছেন, কোন কোন প্রতিষ্ঠান করেছে, এরকম চিন্ময় স্যার এসেছেন, ওয়ার্কশপ করিয়েছেন। মানে এখানে কি চিন্ময় স্যার ওয়ার্কশপ করে গেছেন? হ্যাঁ, ওয়ার্কশপ এখানে হয়েছে এসব। আমি চিন্ময় স্যারকে আনিয়েছি, রাহুল দেবকে আনিয়েছি। রাহুল দাও এসেছেন? হ্যাঁ, রাহুল এসে আমার ক্লাস করাতো, রেগুলার ক্লাস করাতো। আমি তৈরি করতে পারছেন মনে হয়েছে বা পেরেছেন, বা কয়েকজন যদি নামও বলেন যে হ্যাঁ এরা মধ্যে দিয়ে আমি আগামীতে আমবাসাতে নাচ নিয়ে কাজ করবে বা শাস্ত্রীয় নাচ নিয়ে কাজ করবে, ভবিষ্যৎটা দেখতে পাই, এমন কি কেউ আছে বা থাকলে কজনকে তৈরি করতে পেরেছেন? 10-12 পর যুব উৎসবগুলোকে বাদ দিলে 10-এর আগ পর্যন্ত 95 থেকে যুব উৎসব ত্রিপুরা রাজ্যের মানে আনাচে কানাচে সঙ্গীত নৃত্য চর্চার সঙ্গে যুক্ত মানুষদেরকে উৎসাহিত করার জন্য একটা দারুণ ভূমিকা নিয়েছে। নমস্কার, আমি রত্নদীপ রায় আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ত্রিপুরার আলোকের আরও একটি পর্ব নিয়ে। এই পর্বে আমরা এসেছি ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার আমবাসা শহরে। এই আমবাসা শহরের শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত যে মানুষগুলো রয়েছেন তার মধ্যে অন্যতম একজন লোক আমাদের সঙ্গে আজকে এই ফ্রেমে আছেন। আমার ঠিক ডান দিকে যিনি আছেন, আমার পরিচয়ের দরকার নেই, এই অঞ্চলের তথা ত্রিপুরা রাজ্যের মানুষ ওনাকে খুব ভালো করে চিনেন। সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী শ্রদ্ধেয়া সোমা চক্রবর্তী মহাশয়া, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমরা নিয়মিত চেষ্টা করছি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত নাচ গান, মূলত শাস্ত্রীয় সঙ্গীত নৃত্যের সঙ্গে যুক্ত লোকদের খুঁজে তাদের সঙ্গে কথা বলে সেই শহরের সঙ্গীত চর্চার ইতিহাস সম্পর্কে জানার। এই কাজে অনেকেই আমাদেরকে সাহায্য করছেন। আজকে আপনি আমাদেরকে এই সাহায্যটা করেছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ দিদিমণি। আমি একদম শুরুতেই আপনাদের এই যে আমবাসা শহরের সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক জানবো, কিন্তু শুরুতে যে বিষয়টা জানবো আপনি কি করে এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত হলেন বা আপনার সঙ্গীত জগতে আসাটা কিরকম ভাবে একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমার ছোটবেলাটা কেটেছে উত্তর ত্রিপুরাতে, কাঞ্চনপুর। আমার বাবা চাকরি করতেন এই জায়গাতে। তো আমরা কোয়ার্টারে থাকতাম, এখানে মিশ্র জাতির বসতি, হ্যাঁ কোয়ার্টারের মধ্যে। তো ওইখানে একটা এরকম ছিল যে কোনো সরস্বতী পূজা, কালী পূজা এরকম হতো। তো যেটাই হতো আমাদের কোয়ার্টারে বাচ্চাদেরকে নিয়ে, আমাদের মানে কোয়ার্টারের একজন পোদ্দার স্যার ছিলেন, বিপুল পোদ্দার বলে, ওনার যে মিসেস ওই মানে মাসিমণি বলি আর তখন মানে কাকুনি বলতাম। তো উনি আমাদেরকে সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে নাচ টাচ শেখাতে, শিখিয়ে একটা অনুষ্ঠানের মতো করতে। এটা হলো আমার হাতে খড়ি। কখনকার কথা হবে মোটামুটি মানে কোন সময়? 70 দশকের মানে মাঝামাঝি। তো মাঝামাঝি হবে না, 70 দশকের লাস্টের দিকে হবে, 80 দশকের পাশাপাশি। আচ্ছা, ছোট ছিলাম তখন। তো এরকম করতে করতে দেখা গেল যে গান বাজনা, গানটা আমার খুব শখ ছিল, আমাকে গান শেখাবেন। তো ওইখানে এক স্যারের কাছে আমাকে ভর্তি করালেন। স্যার আবার ধর্মনগর থেকে, হরিচরণ শর্মা, খুব গুণী ব্যক্তি। তো স্যার যেতেন ওইখানে গিয়ে সপ্তাহে সপ্তাহে আমাদেরকে একটা স্কুলের মধ্যে, স্কুল বলতে হচ্ছে 12 স্কুলটা এখন কাঞ্চনপুরে, ওই স্কুলটাতে আমাদের কিছু মানে স্টুডেন্ট ছিল স্যারের, ওইখানে নিয়ে আমাদেরকে সবাইকে গান শেখাতে। তারপর ক্লাসিক্যাল শুরু হলো গানের। তারপর আবার মা করলো কি, আবার
বাড়িতে একজনকে রাখলেন, যে কেউ এসে যদি বলে তোমার মেয়ে তো গান জানে, একটা গান করতে বলো, গান করলে তবে ক্লাসিক্যাল শুনতে কারোর মন ভরে না, তখন মারও মনটা খারাপ হয়েছে, তাহলে কি একটা দুটো গান তো করতে হবে। তো আরেকজনকে রাখলো বাড়িতে। তো ওনার কাছে আমার কিছু সঙ্গীত নজরুল, পুতুল দেবনাথ বলে একজন, আমার চোখে দেখতাম না কিন্তু খুব ভালো, হ্যাঁ পুতুল দেবনাথ বলে একজন ছিলেন, এখন হয়তো উনি নেই। তো ওই শুরু আমার। নাচটা কিরকম শুরু করলেন? নাচটা তো ওইভাবে চলছিল। তারপর হলো কি আমি যখন ক্লাস 3 বা 3-4 হব, তখন আগরতলা থেকে একজন সিনহা, জানি না উনি কি বিহারি সিনহা, তো বিহারি সিনহা না সঞ্জীব সিনহা, এদিকে শুনেছি সঞ্জীব সিনহা বলে, হ্যাঁ বয়স্ক ব্যক্তি, উনি গিয়ে ওইখানে স্কুলের মধ্যে ব্রতচারী নৃত্যের ওয়ার্কশপ করিয়েছিলেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, তাহলে ব্রতচারী নৃত্যের ওয়ার্কশপ করিয়েছিলেন। তখন ওই ব্রতচারী নৃত্যের ওয়ার্কশপে আমিও যোগ দিই। 1 সপ্তাহ নাগাদ আমাদেরকে নাচ করালেন স্কুলের মধ্যে, তারপর একটা প্রোগ্রাম করালেন, বেশ ভালোই হয়েছিল। তখন ব্রতচারীর যা এইভাবে চলতে থাকলো। তো নাচের প্রতিও আমার একটা ভীষণ আগ্রহ ছিল। ওইখানে একটা কোন একটা সংস্থা না, ঠিক সরকারি একটা ইয়ে ছিল, কিছু একটা কমিটি ছিল ওইখানে, মানে প্রায় কোনো না কোনো একটা ওকেশনে, রবীন্দ্র জয়ন্তী, শেষের দিকে না পরে, না এটা 70-এর শেষের দিকে, 81-82। আচ্ছা আচ্ছা, সংস্কৃতি মানে সঙ্গে যুক্ত বিভিন্ন লোকদের নিয়ে কাজকর্ম হতো ওইখানে। আচ্ছা ওইখানে না, ওইখানে এমন কেউ ছিল না, যারা এমনিতে নিজের উৎসাহে যা জানে নিজের ইচ্ছা মতোই করতো। আর উনি যিনি ছিলেন, বললাম যে একজন বিপুল পোর্টাল বলে একজন ইয়ে ছিলেন, পিডব্লিউডি অফিসার, ওনার মিসেস আমাদেরকে বাচ্চাদেরকে শেখাতেন। হ্যাঁ শেখাতেন মিনস এইভাবে প্রোগ্রামের জন্য ওনার মানে শখ। তখন তো আর মানে নাচের ব্যাপারটা তখন তো আছে, আপনার প্রোগ্রাম হচ্ছে, করছেন একটা প্রোগ্রাম, আবার প্রোগ্রাম শেখাটা কিরকম ভাবে শুরু হলো। আমি ওখান থেকে আমরা 85-এ চলে আসি। আচ্ছা আমবাসাতে চলে আসার পরে আমি ডলুবাড়ি, আমার বাবার বাড়ি, তো ডলুবাড়িতে আমি স্কুলে ভর্তি হই। ওইখানে কিছু নেই বলে মানে চলে, সংস্কৃতি মানে শাস্ত্রীয় নৃত্য তো দূরে থাক, মানে অন্য নাচ গান, মানে তখনকার সময়ে কোনো মেয়ে নাচ করে গান করে মানে এটা বিশাল অপরাধ, সমাজে এইভাবে দেখা হতো অপরাধ। তো ঠিক আছে, আমার তো শুরু হয়ে গেছিল ওইখানে গান বাজনা, ওইখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসেছি, গানের পরীক্ষা দিয়েছি, নাচটা তো শুরু হয়নি তখন। তো এখানে আসার পর আবার সেই ব্রতচারী, তখন না খুব ওয়ার্কশপ হতো স্কুলে, আর স্কুলের কোনো প্রোগ্রাম হলে আমাকে টিচাররা খুব ডাকতো, আমি যতটুকুই পারতাম মানে ডাকতো যে হ্যাঁ তুমি আসো, তুমি নিজেও করো, ওদেরকে একটু করাও। হ্যাঁ, তো আমার ক্লাসেরই বা আমার মানে উপরের ক্লাসের দাদা দিদিদেরও বলতো যে তোরা ওর সাথে যা, গিয়ে একটু একটা নাচ। স্কুলে কি মানে কখনো শাস্ত্রীয় নাচের কোনো ব্যাপার ছিল? পরবর্তী সময়ে আপনি কোথায় শাস্ত্রীয় নাচ? শাস্ত্রীয় নৃত্যটা শুরু হয়েছে আমার চিন্ময় স্যারের কাছে। এটা মোটামুটি কখন হবে? এটা ধরুন আমার শাস্ত্রীয় নৃত্যটা শুরু হয়েছে 97 অনেক পরে। আগরতলা গিয়ে করাতে মানে করতেন না, স্যার আসতেন এখানে? যখন আমি অ্যাকচুয়ালি কলেজে যাই, আমি যখন বিভূজে ভর্তি হলাম, তখন আমি এবং অনিন্দিতা, এখানে অনিন্দিতা ভট্টাচার্য বলে একজন আমারই সহপাঠী ছিল, ও আর আমি গিয়ে, আমাদের তো নাচ তো আমরা করতাম, এখানে প্রোগ্রাম টোগ্রাম হলে আমরা নিজেরাই ইচ্ছা মতো নাচ। এর আগে একজন আগরতলা থেকে একজন কুশলদা, উনি এসে আমাদেরকে কিছুদিন করিয়েছেন, কিন্তু শাস্ত্রীয় স্কুলে করিয়েছেন না, ওই অনিন্দিতাদের কোয়ার্টারে আমাদেরকে কয়েকজনকে কিছু স্টুডেন্ট জোগাড় করেছিলাম আমরা, শিক্ষক বলে, কারণ এখানে তো কিছু নেই। তো তখন উনি কয়েকদিন মানে রবীন্দ্র নৃত্যের উপরে ক্লাস করেছেন। আমরা দুজন ঠিক করলাম যে যেহেতু এখানে এসেছি, তো স্যারের কাছে গিয়ে আমরা কথাটা, এটা খুব ভালো জায়গা থেকেই শুরু হয়েছে। এবং চিন্ময় স্যার
মাস্টারও আমাদেরকে যথেষ্ট মানে ও যদিও চলে আসে মাঝখানে, তো আমি আর মানে ছাড়তে ইচ্ছে করছিল না মানে আমি বিবিএস কমপ্লিট করার পরেও আমি আগরতলায় ছিলাম কিছুদিন, অন্য কাজেও আমি ওইখানে ছিলাম। তো স্যারের কাছে ওইভাবেই মানে নাচটা আপনার মানে আরো যুক্ত হয়ে গেল আর কি, এমনিতে আগে থেকে করতেন তারপরে শাস্ত্রীয় নাচটা যুক্ত হলো। আরো বেশি হয়েছে কারণ হলো আমি যখন ক্লাস 11-12 পড়ি তখন থেকে আমার বাড়িতে আশেপাশে তখন তো একটু চেঞ্জ হচ্ছে। এর আগে তো অ্যাকচুয়ালি আমবাসার জায়গাটাই তো কিরকম ছিল, লোক বসতি খুব কম ছিল। আর এখানে তো মানে কিছুই ছিল না বলতে গেলে, যেমন 80-র দশকে যেটা আমরা এসে দেখেছি এখানে শুধু পিডব্লিউডি অফিস আর ইলেকট্রিক অফিস, এছাড়া আর কিছু নেই। তো বাইরের লোকজনও কম ছিল। আর এটা একটা ৪৪তম সড়কের পাশে একটা জনপথ না, ডিস্ট্রিক্ট টাউন হয়েছে, সেটা তো অনেক পরের কথা। তো এখানকার লোকজনরা অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। আপনি বলতে চাইছেন মূলত যে এইখানে যে সংস্কৃতির পরিমণ্ডলটা এটাই শুরু হয়েছে একটু দেরিতে অন্য শহরের তুলনায়, এটা কমলপুর হোক বা কৈলাসহর হোক। প্রথম তো খাদ্য বাসস্থান, তারপর না এটা তো একটা বিলাসিতা মাত্র তখন ওদের কাছে, গান বাজনাটা একটা বিলাসিতা। যারা একটা ফ্যামিলি ছিল যারা সম্ভ্রান্ত, মোটামুটি সম্ভ্রান্ত ছিল, ওনারাই ওনাদের বাচ্চাদেরকে ওই মনীন্দ্র স্যার উনি ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাস করাতেন, ওনার কাছে পাঠাতেন। ওইখানে কি তখন কেউ নাচ শেখাতেন? মানে আমার সাথে মানে কোনো নাচ স্কুল ছিল না, কিছুই ছিল না, মানে আমরাই ছিলাম। মানে আমরা তারপরে মানে পরের প্রশ্নটাই যাব। দিদি, আমরা যেটা জানতে চাইছি মানে এই যে আমবাসা শহর শুধু ধলাই জেলার ডিস্ট্রিক্ট টাউন, তার পাশাপাশি ধলাই জেলার যেমন অন্য শহরগুলো আছে বা অন্য জনপদগুলো আছে, যেমন গন্ডা তুইসা যেটা বা গন্ডাছড়া, লংতরাই ভ্যালি বা কমলপুর, মানে সার্বিকভাবে আমবাসা এবং পার্শ্ববর্তী শহরগুলোর মধ্যে এই যে ওই সময় মানে আপনি বললেন ৭৮ বা তারপরে ৮০-র দশক বা ৯০-এর দশকের আগ পর্যন্ত মানে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য চর্চা সম্পর্কে মানে আপনার কি জানা আছে এটা যদি একটু বলেন। গন্ডাছড়া আমার খুব বেশি মনে হয়েছিল কিছু। আচ্ছা, ওইখানে আমবাসা থেকেও আরো বেশি ইন্টেরিয়রে দেখা হয়। গন্ডাছড়া আমার জানা মতে কেউ এখানে অনেক পুরানো কেউ শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য তো বুঝতেই পারে না, একদমই শূন্য। যেটা শুরু করেছে ওইখানে যদি কিছুটাও শুরু করে থাকে, মঞ্জু শর্মা বলে দিদি আছেন, তথ্য সংস্কৃতিতে উনি মানে হাজবেন্ড কি করেন? তথ্য সংস্কৃতিতেই ছাত্র। আর এটা হলো গন্ডাছড়ার ইয়ে। আর কমলপুরে ওই সেক্টরতে কিন্তু শাস্ত্রীয় নৃত্য বলতে মণিপুরি নৃত্যটা বেশ অনেক আগে থেকেই হচ্ছে। দেখি কমলপুর শহরেই না বড় লুতমা যে অঞ্চলটা, হালাহালি ওই সাইডটা যেখানে মণিপুরিরা বসতি বেশি। আচ্ছা, এইদিকে তো বিষ্ণুপ্রিয়া মণিপুরিরাই বেশি, মানে ওইখানে মোটামুটি এটা তো নিশ্চয়ই মানে তারা তাদের বসতি মানে স্বাধীনতার আগে থেকেই তারা এখানেই বসবাস করছেন, মানে কমলপুরের মানে যে মণিপুরিরা থাকেন নিশ্চয়ই স্বাধীনতার পরে এসেছেন এরকমটা নয় বোধহয়। অতটা আমি ঠিক জানি না, তবে মানে স্বাধীনতার আগ থেকেই মানে বলতে পারা যায় যে শাস্ত্রীয় নৃত্য বলতে যে এটা এখন দেখি হয়তোবা তারা তখন শাস্ত্রীয় নৃত্যের আদলে করতো কিনা তা নিয়ে একটা প্রশ্ন থাকবে, কিন্তু মণিপুরি নাচটা থাকছিল। আর মানে লংতরাই ভ্যালিতে কিরকম ছিল? বা লংতরাই ভ্যালিতে প্রায় শূন্য, ওইখানে মানে আমবাসা থেকেও আরো পরের দিকে শুরু হয় এগুলো। আচ্ছা, এবার যদি আমরা ৯০-এর দশকের পরে আসি, মানে ৯০-এর মানে আমি যদি ৯১ থেকে শুরু করে এখন ২০২৩-২৪ এই সময়টার মধ্যে আসি, এই টাইম পিরিয়ডের মধ্যে মানে আপনাদের প্রথমত আমবাসাতে এবং পাশাপাশি অন্যান্য শহরগুলোতে শাস্ত্রীয় নামে, কারণ বলছি শাস্ত্রীয় নাচগুলো শহর কেন্দ্রিকই মূলত তৈরি হয়েছে, মানে চর্চা বা রেয়াজ হয়েছে, গ্রামগুলোতে একটু পরে পৌঁছেছে। শহরগুলো কি ধরে যদি বলি মানে একটু যদি বলবেন আমবাসাতে বা অন্য জায়গাতে কারা করেছেন, কোন কোন প্রতিষ্ঠান করেছে এরকম। শাস্ত্রীয় নৃত্য অ্যাকচুয়ালি ৯০ দশক হলে অ্যাকচুয়ালি ৯৫-তে আমাদের এখানে ডিস্ট্রিক্ট মানে ধলাই ডিস্ট্রিক্ট হলো। তারপর এখানে সাথে সাথে তথ্য সংস্কৃতি দপ্তরও মানে আইসিটি অফিসটাও জেলা অফিস চালু হলো। শাস্ত্রীয় নৃত্যের মানে না সরকারি বেসরকারি
তখন কিন্তু ততটা মানে হয়নি, মানে মাত্র ডিক্লেয়ার হয়েছে, এটা জমে উঠতে একটু টাইম লাগে। হ্যাঁ। তো আমি চিন্ময় স্যারের কাছ থেকে শিখেছিলাম। আমার শেখার আগ্রহটা তখন বেড়ে যায়, আমি যেটা বলছিলাম মানে ওইটার সাথে এটা রিলেটেড। আমিও শুরু করি, সাথে আরেকটা স্কুল আছে এখানে সতর্পা বলে, সতর্পা আমার আগের স্কুল। আচ্ছা, গানের স্কুল না স্কুল? নাচের স্কুল। আচ্ছা, তো তখন রবীন্দ্র নৃত্যই শেখানো হতো। ওনার নাম সতর্পা? সুদীপ সাহা। সুদীপ সাহা, স্কুলের নাম সতর্পা? না, সতর্পা। সতর্পা অ্যাকচুয়ালি একটা নার্সারি স্কুল, এটার সাথে ওরা কালচারাল স্কুলটাও করেছে। ওইখানে নাচ মানে গানের নাচ সুদীপ সাহা যিনি, উনি অ্যাকচুয়ালি স্কুলটার মানে যে চালক, হ্যাঁ কর্ণধার। আর উনি বাইরে থেকে টিচার এনে বা প্রথম শুরু করেছেন মনীন্দ্র ভট্টাচার্য স্যার। নাচের কে এসেছেন এখানে বাইরে থেকে? প্রথম তো শিখিয়েছেন ওনার মেয়ে, রবীন্দ্র নৃত্যই শেখাতো। তো আমি এদিকে আমার শেখাতাম। আপনার স্কুলের নাম কি? অরূপবীণা। অরূপবীণা, আচ্ছা। মানে আপনার এখন কোন সনে এটা তৈরি হয়? আমারটা বোর্ড না, আপনার এখানে মানে স্কুল কবে প্রতিষ্ঠা হয়? মানে কি কি শেখানো হয়? না না, কোন সনে স্কুলটা স্থাপিত হয়? 2003। 2003। আর নাচের ইনস্টা মানে কত্থক বা তো আগে থেকেই আমি পড়ছিলাম। নাম স্কুলের নাম দিয়ে মানে সাংগঠনিকভাবে স্কুলের নাম দিয়ে করাটা 2003 থেকে। হ্যাঁ, মানে পরীক্ষার ব্যবস্থাটা করা। আচ্ছা আচ্ছা। আর ওই স্কুলটার কথা বললেন যে সতর্পা, ওইটা মোটামুটি কবে থেকে শুরু হয়? এটা স্কুলটা হয়েছে মোটামুটি নাচের স্কুলটা বলছি আমি মূলত। আগের স্কুল মানে স্কুলটা, হ্যাঁ স্কুলটা হয়েছে এটা বোধহয় আমার ঠিক মানে মনে নেই, কিন্তু 90 এর শেষের দিকে কি না? না না, মানে 2000 এর। আচ্ছা, ওই সমসাময়িক সময়। আচ্ছা, আমি বলছি ওইখানে যখন নাচ শেখানো হতো, শাস্ত্রীয় নাচ, ওনার মেয়ে যিনি বললেন, ওনার নাম কি যিনি মানে? আচ্ছা, তারপর রবীন্দ্রনাথ গানের সঙ্গে। তারপর ওর পরে আবার মালা বলে একজন কে জানি ধর্ম তিরেমোড়া থেকে এসে আচ্ছা শেখাতে। আচ্ছা, ওই গানের নাচ মানে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বা উনি আসার পর কত্থকটা শুরু করে। আচ্ছা, এটা মোটামুটি আমি কিন্তু শুরু করি কত্থক শুরু করে। আপনি মানে যখন তিরেমোড়া থেকে টিচার এসে ওই স্কুলটার মধ্যে করছে, এটা মোটামুটি 2005 এর পরে না তার আরো পরে? 2005 এই আশেপাশেই হবে। আচ্ছা আচ্ছা। এখন মানে তারপরে তো আরো স্কুল হয়েছে নিশ্চয়ই, এখন কোন কোন স্কুলে মানে তাদের স্কুলের নাম বা কে শেখাচ্ছেন নাচটা? এখানে স্কুল বলতে আমার সাথে সতর্পা আছে, আমার রূপিনা আছে, হরিদান হারাধন সংঘ বলে একটা, এটা শুধু গানের নাচের। আচ্ছা। আর নাচের আর এখন আপাতত বা পার্শ্ববর্তী কুলাই আছে মিষ্টু শর্মা বলে। আচ্ছা। ও এখন ভরতনাট্যম করছে। আচ্ছা আচ্ছা। ও শুরু করেছে। আচ্ছা, মানে কতদিন হবে মোটামুটি? ভরতনাট্যমটা ও বোধহয় 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা। আগে থেকেই করায়, কিন্তু ভরতনাট্যমটা বেশি করে। কুলাই আমি একজনকে চিনি, মানে বাসবী তো আছে। ওরও আছে। আচ্ছা, ও তো কত্থক শেখায় কি? বাসবী তো সূত্রধর। আচ্ছা, আরেকজনকে আমি চিনি কুলাইয়ের, যে মানে তার অনেক খ্যাতি, যদিও এই অঞ্চলে বেশি দিন ধরে থাকেন না, ডক্টর সুরজিৎ দেববর্মা। মানে বড় জায়গাতে শিখেছেন, খুব ভালো মণিপুরি নাচের চর্চা করছেন। এমন তো বিশ্বভারতী থেকেও মানে মণিপুরি নাচে ডিগ্রি করে, মাস্টার ডিগ্রি করে, তারপর পিএইচডি করেছেন। উনি এখন মিউজিক কলেজে মণিপুরি নাচ শেখান। লোকালে কাজ করছেন না, তার জন্য আমি চিনি ওকে, এমনিতে চিনি, কিন্তু মানে ওর ব্যাপারটা অতটা আমার এই অঞ্চলে ওর মানে কাজের প্রভাবটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে। কুলাইও না, ওর বাড়ি বোধহয় নালিছড়া বলে একটা জায়গা আছে ওখানে। তো ওর সাথে সেই রকম ভাবে আমার মানে ওর ব্যাপারটা আমার জানা আছে। তো আমি জানি যে সে বাইরে থেকে কিছু একটা মিউজিকের উপর কোনটা কি করেছে, এটা আমার ঠিক কুমলুঙে ও বোধহয় খুমলুঙে করলে ও ট্রাইবাল নাচ নিয়ে কিছু করেছে, কিন্তু ওর যেটা আমি জানি মানে, কারণ আমি বিশ্বভারতী থেকেই আমার পিএইচডি কাজটা চলছে, তো ওইখান থেকেই সুরজিৎ দা মানে প্রথমে ব্যাচেলার ডিগ্রিতে মণিপুরিতে, এবং মানে খুব মানে নাম করেছে ওই অঞ্চলেও, তারপরে মণিপুরি নাচে মাস্টার ডিগ্রি, তারপর পিএইচডি। মানে এই অঞ্চলের যারা করছে তাদের মধ্যে মানে আমি জানি না এই অঞ্চলে সুরজিৎ দা কতটুকু কাজ করেছেন বা কতটুকু আছেন, মানে কিন্তু বাইরের দিকে কাজ করেছেন, অনেক বড় বড় ফেস্টিভ্যালে নাচ করেছেন। হ্যাঁ। আর পার্শ্ববর্তী এই যে লংতরাই ভ্যালি হোক বা এখনকার সময়ের কথা বলছি, আপনার এই গন্ডা তুইসে বা গন্ডাছড়া বা কমলপুরে কারা শাস্ত্রীয় নাচ করছেন বা করাচ্ছেন? এখানে এখানে স্কুল আছে, এখানে স্কুল আছে। 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 এখা
লংতরাইভেলিতে আমি যতদূর জানি মানে ছোলেনটাতে অনিমিতা এসে কত্থক করেন। আর পিকি বলে একটা মেয়ে, টাইটেল আমি ঠিক বলতে পারবো না, তো ও বোধহয় মনুতে এসে কত্থক নাচটা ক্লাস শুরু করেছে। বেশি দিন আগের কথা না নিশ্চয়ই? না, খুব বেশি দিন, এই কয়েকদিন, বছর খানেক হবে। আর আমবাসা থেকে কেউ, আমবাসা বলছি গন্ডাছড়া থেকে কেউ কি কাজ করছেন শাস্ত্রীয় নাচ নিয়ে বা কিছু? আমি তো যতদূর জানি মঞ্জুদি তো পড়ান, কিন্তু শাস্ত্রীয় নৃত্য করেন না। উনি এখন বাইরে থেকে কোনো টিচার নিয়ে মাঝে মাঝে শুনি বাসুকি দিয়ে করায়। বাসুকি যায় এদিকে না? বাসুকি এখানে দিয়ে করান। আমার মনে হয় না ওইখানে শাস্ত্রীয় নৃত্যের কোনো কিছু আছে। আর কমলপুরে আছে, কমলপুরে শিবশঙ্কর, এটা তো সবাই জানে। শিবশঙ্করটা খুব ভালো করছে, খুব ভালো কাজ করে, ও মানে করছে, ভালো করছে। আমার স্কুলে আমি কিন্তু যবে থেকে শুরু করেছি, আমার মানে আমার শিক্ষা শেষ হওয়ার আগ থেকে কিন্তু শেখানো শুরু হয়ে গেছে। আর আমার শেখানোটার তাগিদেই আমার শিক্ষাটা দ্রুত হয়েছে। এখন মানে শিক্ষাটা আরো আগ্রহটা অনেকটা বেড়ে গেছে। আপনি মানে নাচ ছাড়াও তো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, আপনি আরো ভালো বলতে পারবেন যে মানুষের বা শিক্ষকের শেখাতে গিয়ে আরো অনেকটা বেশি শেখা হয়। মানে যেটা বলে না যে শিখে যতটুকু না শিখে শেখাতে গিয়ে আরো অনেকটা বেশি মানুষ মানে। আচ্ছা দিদি, আমি একজনের নাম আমি জানতে পেরেছি, এই আপনাদের গন্ডাছড়ার একটি মেয়ে, মানে ত্রিপুরার যে আগরতলাতে মিউজিক কলেজ বা ত্রিপুরা ইউনিভার্সিটির যে মিউজিক ডিপার্টমেন্ট, সেখানে কত্থক নিয়ে মিউজ করেছে। প্রয়াম মল্লিক বলে একটি মেয়ে, আপনি কি জানেন বা চেনেন এরকম কিছু? গন্ডাছড়ার বাড়ি। আচ্ছা, আমি মানে কাজ করতে গিয়ে আমি জেনেছি যে একজন আছেন, কিন্তু এখন এখানে থাকেন কিনা জানি না। আমার সঙ্গে কথা হয়েছে, ওই আগরতলাতে থাকেন, বোধহয় কোনো একটা স্কুলে বিদ্যাজ্যোতি টিচার হিসেবে আগরতলাতে এখন কাজও করছে, কিন্তু বাড়ি গন্ডাছড়ায়, গন্ডাছড়াই নাকি নাচ টাচ করেছেন। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমার অতটা জানা নেই, কিন্তু শুনে খুব ভালো লাগলো যে গন্ডাছড়ার মেয়ে গিয়ে মানে মাস্টার ডিগ্রি করলো। আমার জানা মতো মানে এই গন্ডাছড়া বা আমবাসার এদিকে কেউ নাচ নিয়ে মাস্টার ডিগ্রি করেছে ব্যাপারটা সুরজিৎ দা আছে। যদিও সুরজিৎ দা এই জায়গার বাসিন্দা হিসেবে ক্লেম করাটা একটু সমস্যা, কারণ সুরজিৎ দা আগরতলা। মানে আমি মনে হচ্ছে আমি সুরজিৎকে অনেক ছোট দেখেছি, যখন সে মনে হচ্ছে সেই সুরজিৎ কিনা জানি না আমি ঠিক, ও গিটার বাজাতো। হাওয়াইন গিটার বাজাতো। তখন তো মানে ওরা এসেছিল বাইরে কোথাও থেকে, ওদের সুরজিৎদার বাবা বোধহয় বাইরে কোথাও মানে এরকম চাকরি করতেন যে 4-5 বছর বাইরে বাইরে থাকতেন। আমি খুব ক্লিয়ার না। আরেকজনের নাম আমি শুনতে পেরেছি যে গন্ডাছড়া থেকে, গন্ডাছড়া নয় আমবাসাতে মূলত, মানে মাঝে শিখিয়েছেন কিছুদিন এসে, বা এখন আসেন কিনা জানি না, এই কুমারঘাট বা ফটিকরাই অঞ্চল থেকে কেশব রায় ইয়েতে শেখাতেন। অনেক টিচার কিন্তু আমাদের এখানে আমার সাথে, আমার স্কুলে যেমন আমি আনিয়েছি, আমার স্কুলে একজনের নাম বলবেন যাদের কেশব সতর্পাতে পড়াতো। এখন আবার ও আলাদা করে স্কাইল্যান্ড বলে একটা নার্সিং স্কুল আছে, ওখানে নিজে ওর আলাদা করে একটা স্কুলের মতো তো শেখায়। আমি ঠিক ততটা ক্লিয়ার না, রবীন্দ্র নৃত্যই জানি, কত্থক হয়তো পড়া, সাথে সাথে কত্থক হয়তো পড়া। তো আরো এসছেন এখানে আগে, আরেকটা স্কুল ছিল রিঙ্কি সাহা বলে একটা মেয়ে ছিল, আমার স্টুডেন্টই ছিল, কিন্তু ও কমপ্লিট প্রায় প্রথম দিকে ও এতটাই আগ্রহ, ও টিচার এনে একটা স্কুল খুলেছিল। তো কিন্তু ও শাস্ত্রীয় নৃত্যের দিকে বেশি আর এগোয়নি। আচ্ছা, উনি কি ওই পিঙ্কি সাহা, আমি একজনের নাম রিঙ্কি সাহা, এখন বোধহয় মানে ওই সাজগোজ বা আমার পার্লার এসবের কাজ, তাহলে আমি নামটা ঠিকই শুনেছি। আর আমার এখানে আমার স্কুলে চিন্ময় স্যার এসেছেন, ওয়ার্কশপ করিয়েছেন। মানে এখানে কি চিন্ময় স্যার ওয়ার্কশপ করে গেছেন? হ্যাঁ, ওয়ার্কশপ এখানে হয়েছে এসব। আমি চিন্ময় স্যারকে আনিয়েছি, রাহুল দেবকে আনিয়েছি। রাহুল দাও এসেছেন? রাহুল এসে আমার ক্লাস করাতো, রেগুলার ক্লাস করাতো। আমি আমার যতটুকু জানা আছে আমি উজাড় করে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমবাসার বাচ্চারা আমার, কারণ আমি চাই আমার এখানে বাচ্চারা। এটা শুনে আমি একটু আশ্বস্ত হতে পারলাম, মানে এই জিনিসটা আপনি করাচ্ছেন, এটার পাশাপাশি যে আপনি বাইরে থেকে টিচার এনে আরো বেশি দেওয়ার চেষ্টা করেন। রাত্রি চক্রবর্তী এসেছে,
আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা খুব ভালো জিনিস যে মানে এটাতে কি হয় মানে ছেলে মেয়েদের শেখার মধ্যে একটু উদ্যম আসে যে আমি পড়ছি, কিন্তু বাইরে থেকে একটু টিচার আসলে অ্যাটেনশনটা একটু বেশি বেড়ে যায়, গার্জিয়ানদেরও বেশি বেড়ে যায়। মানে ওরা রেগুলার ক্লাস করাতে, ক্লাস মানে এক এক সময় এক এক জন। কখনকার ঘটনা বলছেন যে চিন্ময় স্যার এসেছেন বা রাহুল দেব বা নীলাদ্রি চক্রবর্তী? চিন্ময়দা তো ওয়ার্কশপ করিয়েছেন বেশ দুবার বোধ হয় আমার এখানে, তো আর পরীক্ষা টরীক্ষা নিতে তো আসে। তো আর চিন্ময়দা 2004 সাথে পারমিতা এসেছিলেন চিন্ময়দার পারমিতা যমুনানগর বাড়ি। এখন বোধহয় ও নাচটা কতটুকু করছে না আমি জানি না, চাকরি করে। তো তারপরে নাচের সঙ্গে যুক্ত আছে, কালকেও মানে আচ্ছা আচ্ছা এখন আবার ও সেকেন্ড টাইম আরম্ভ করেছে। তারপরে সে নীলাদ্রি চক্রবর্তী বেশ অনেক বছর আমার এখানে পড়িয়েছে। নীলাদ্রি যখন ও এটা বেশি দিন আগের কথা না, এটা 2013 14-15 আচ্ছা ওই সময়ের মধ্যে 3 বছরের মতো। রাহুল দা কখন এসেছেন? রাহুল এসে 5-7 2005-7 সময়। আচ্ছা আচ্ছা, সাথে ওই গ্যাপটাতেই শিক্ষকরা বেশ অনেক দিন করেছেন। আমি ওদের সাথে আমার সবার সাথে কিন্তু আচ্ছা ওনাদের আশাটা কি মানে সপ্তাহে এসে ক্লাস করাবেন? সপ্তাহে এসে। আচ্ছা 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 আচ্ছা। তারপর শ্রীবাস বলে প্রথমে ওই শ্রীবাসকে আনিয়েছিলাম। ঠিক পানিসাগরে কেউ শ্রীবাস না, ধর্মনগর যে এখন যে গৌরীয় নাচ করে, আমি নাম শুনেছি, টাইটেলটা জানা কি? শ্রীবাস দাস সরকার অথবা সেই। আচ্ছা আচ্ছা, পানিসাগরের দিকে বোধহয় ওনার কোনো স্কুল বা প্রোগ্রাম করানো হয়? অনেকগুলো স্কুল আছে। আচ্ছা আচ্ছা, ও করিমগঞ্জে মধুমিতা ভট্টাচার্য বলে একজন এক্সামিনার আমার এখানে এসেছিলেন, ওইখানেই ও তখন ছিল আমার এখানে পড়াতো। তো তখন ওই ম্যামের সাথে পরিচয় হয়, হওয়ার পর ও ম্যামের এখানে যায়, যাওয়ার পর থেকে ও কন্টিনিউ ম্যামের এখানে গিয়ে এবং ওখান থেকে গড়িয়ে নাচপাতি করাতে উনি শুরু করেছেন। আমি মানে বুঝতে পারছি মানে আমবাসাতে যারা শাস্ত্রীয় নাচের সঙ্গে যুক্ত অনেকেই কাজ করছেন, এখন 2-5 এমন আছে, কিন্তু একটা যে কন্টিনিউ অনেকদিন যাবত করা এবং সঙ্গে বাইরে থেকে শিক্ষকদের এনে করানো, এই ব্যাপারটা মানে আপনি একটা অনেকদিন যাবত করে আসছেন, আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা তৈরি হয়েছে। অভিজ্ঞতা তো মানে জানি না, অভিজ্ঞতা তো সেটা ঠিকই আছে। আমি যেটা বুঝতে চেষ্টা করছি মানে এই যে আপনি এই কাজটা করছেন তার মাধ্যমে আপনি, আমি যদি এইভাবে দেখি আর কি, এতদিন নাই করে আপনার স্কুল আজকে প্রায় 23-24 বছর মানে মানে আছে এবং রেজিস্ট্রেশন তো এসে বা ওই ব্যাপারগুলো হয়তো বা 20 বছরের মতো হয়ে যাবে। আপনি কজন বা কতজন ছেলে মেয়েদেরকে ওইভাবে তৈরি করতে পারছেন মনে হয়েছে বা পেরেছেন, বা কয়েকজনের যদি নামও বলেন যে হ্যাঁ এরা মধ্যে দিয়ে আমি আগামীতে আমবাসাতে নাচ নিয়ে কাজ করবে বা শাস্ত্রীয় নাচ নিয়ে কাজ করবে, ভবিষ্যৎটা দেখতে পাই, এমন কি কেউ আছে বা থাকলে কজনকে তৈরি করতে পেরেছেন? অ্যাকচুয়ালি এটা সংখ্যাটা মানে দুর্ভাগ্যবশত বলবো নাকি জানি না, সৌভাগ্যবশত বলবো। তখনকার সময়ে অ্যাকচুয়ালি যখন শুরু করি আমি কত্থক যখন শেখানো শুরু করি, আমার যারা স্টুডেন্ট ছিল ছাত্রী বেশি ছিল, ছাত্র খুব কম। তো ছাত্রীরা ওরা পড়াশোনাতেও খুব ভালো ছিল, নাচেও খুব ভালো ছিল, নাচও খুব ভালো করতো, কিন্তু একটা সময়ের পরে ওরা পড়াশোনার দিকে সব জায়গার যে সমস্যা আর কি, আগরতলা হোক উদয়পুর হোক মানে পড়াশোনার জন্য। তো এর মধ্যেও 1-2 জন বেরোয়নি এটা বলবো না। আমার একটা ছাত্রী ও বিয়ের পর করিমগঞ্জ আছে, এখন বেশ মানে কাজ করছে, সুস্মিতা আচার্য। ও করিমগঞ্জে মোটামুটি 3-4টা স্কুল আছে ওর বিভিন্ন জায়গাতে, ও কত্থক এবং বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে করছে। আর এখন ছেলেদের মধ্যে বলবো বিশাল তো শুরু করেছে, হ্যাঁ বিশাল এখন রিভিউজ করছে, জানি না শিখছে এখন। আরো আছে এরকম যারা ঝম্পা শর্মা বলে একটা মেয়ের সাথে ছিল, তো ও এখন ইদানিং আমি ওকে বলেছি যে তুই আয় মানে কর, তো ও এখন স্টার্ট করেছে। স্কুল করেছে না আপনার এখানে করছে? আমি আমার ব্রাঞ্চ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি এবার একটু অন্যদিকে যাচ্ছি। আসলে একটা জায়গায় সঙ্গীত বা নৃত্য চর্চার উন্নতির ক্ষেত্রে শুধু ব্যক্তি প্রয়াস বা কিছু প্রতিষ্ঠানের প্রয়াস যদি যতটা গুরুত্ব রাখে, তার পাশাপাশি একটা অন্যতম গুরুত্ব রাখে সরকারি প্রয়াস।
আপনাদের এখানে এরকম সরকারিভাবে কি বিশেষ কোনো প্রয়াস নেওয়া হচ্ছে, যেমন কোনো একটা সরকারিভাবে ওয়ার্কশপ করানো হলো বা শাস্ত্রীয় নাচের কোনো ফেস্টিভ্যাল করানো হলো বা বিশেষ কোনো অনুষ্ঠান, মানে এই ধরনের কি আয়োজন হয়েছে বা মানে হওয়ার আপনি দেখেছেন এরকম কিছু যদি থাকে আর কি? শাস্ত্রীয় নৃত্যের তো ওয়ার্কশপ হয়নি, ওয়ার্কশপ একবার হয়েছিল যেটা 2003-04 হয়, তখন রবীন্দ্র নৃত্যের চিন্ময় স্যার গান এবং নাচ সব মিলিয়ে। আর শাস্ত্রীয় নৃত্য বলতে এখন সরকারিভাবে তো ওই আমরা যুব উৎসবেই দেখি কিছু মানে এটা আমি দেখেছি শুধু আপনাদের আমবার সাথে নয়, মানে ত্রিপুরাতে গত 10 বছরের যুব উৎসবটাকে আমি যদি বাদ দিই, 2010-12 পরের যুব উৎসবগুলোকে বাদ দিলে 10-এর আগ পর্যন্ত 95 থেকে যুব উৎসব ত্রিপুরা রাজ্যে মানে আনাচে কানাচে সঙ্গীত নৃত্য চর্চার সঙ্গে যুক্ত মানুষদেরকে উৎসাহিত করার জন্য একটা দারুণ ভূমিকা নিয়েছে। এটা সরকারি একটা এমন প্রয়াস। আমার মনে হয় এখন যতটুকু জানি আমি, যুব উৎসবের শাস্ত্রীয় সব ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মানে মারাত্মক সবাই সব অংশের মানুষ যুক্ত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আবার যুব উৎসবের শাস্ত্রীয় নাচটা নাই। এটা হলে আমি চাইবো মানে এই বার্তাটা আবার যারা কর্তৃপক্ষ দেখেন যে তারা শাস্ত্রীয় নাচটাকে মানে যুক্ত করলে আবার এই ব্যাপারটা গতি পাবে মনে হয়। এখন আবার দেখেছি আমি মানে সরকারি ভাবেই বলবো, কারণ স্কুলে হচ্ছে কলা উৎসব বলে একটা নতুন, এটা বেশ ভালো আমার কাছে। এমন কি আর কোনো অনুষ্ঠান আছে কলা উৎসব, যেমন উৎসবের কথা বললেন, কলা উৎসবের আর কোনো উৎসব আছে যেগুলো আপনার এখানে শাস্ত্রীয় নাচের ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখছে আপনার মনে হয়? এখানে তো আর এরকম কোনো শাস্ত্রের উপরে কিছুই হচ্ছে না। সরকারি ভাবে যদি কিছু ওয়ার্কশপ করানো যেত তাহলে আরো মানে হয়তো নাচ গান বা আমাদের এই মানে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে সহযোগী বাদ্যযন্ত্র এবং বাদক বা গায়কের একটা বিশেষ ভূমিকা রয়েছে। নাচের ক্ষেত্রে গায়ক এবং বাদকের বিশেষ ভূমিকা। এই জায়গায় যদি আমি একটু বলি, মানে আপনাদের এখানে কিরকম সুযোগ সুবিধা রয়েছে, কারণ আপনি যদি কত্থক নাচ শেখাতে যান সঙ্গে অ্যাকম্পানি আর্টিস্ট লাগবে, মানে এই জায়গাটা কতটুকু সাফার করছেন বা কতটুকু পেয়েছেন বা এখনো কি মানে প্রাচুর্য রয়েছে? এটা ওই সেই আমিও শুরু করেছি তখন সাথে তো তবলা লাগে। তো যখন চিন্ময় স্যার প্রথম তবলাটা আমার মানে খুব জরুরি হয়ে পড়েছিল, যখন ওয়ার্কশপ করাই আরো বেশি। আর এমনিতে তো ঠিক আছে কন্টিনিউ না হলেও কিরকম ভাবে এখানে কি ছিল স্থায়ী কেউ শিল্পী? না, এমনিতে তবলা বাদক ছিল না, ওরা তো গানের সাথে সঙ্গীত করতো, নাচের সঙ্গে তো প্রপারলি সঙ্গীত করা যায়। তো তখন চিন্ময়দা যখন আসলেন, চিন্ময়দার সাথে করানোর সময় আমি ওই আমার যে গানের যে একটা তখন সুদীপ চক্রবর্তী বলে আমার এক ছোট ভাই ছিল, ও আমার স্কুলের প্রোগ্রাম বা গানের পরীক্ষার একটাতে ও এসে সঙ্গীত করতো। উনি বাজিয়েছিলেন? ও বেশ মানে চিন্ময়দার। উনি কি এখনো বাজান? তারপর ও চাকরি পেয়ে মানে ওর লাইনটা আলাদা হয়ে গেছে। এরপর আমি পাই একটা অনুষ্ঠানে গিয়ে প্রিয়তোষ দাস বলে ছয়লেমটার, ওকে পাওয়ার পর মানে ওকে আমার স্কুলে বলি কন্টিনিউ ক্লাস করানোর জন্য। প্রিয়তোষ দাস, আমি যদি ভুল না করি, উনি একবার যুব উৎসবে গিটারের সঙ্গে মানে অ্যাকম্পানি করার জন্য ন্যাশনালে গেছিলেন 2006 সালে পাটনায়। ফোক সং নিয়ে গেছিল। আচ্ছা। আর কেউ কি মানে গন্ডাছড়ার দিকে আছে বা আমবাসার স্থায়ী কেউ আছে যে শাস্ত্রীয় নাচের সঙ্গে সঙ্গত করে বা গান করেন, যে মানে বন্দনা ঠুমরি ভজন এসবের জন্য? বন্দনা ঠুমরি ভজন মানে নাচের জন্য গাওয়ার জন্য কেউ কি আছে? এটা মানে করতে পারে না, করে থাকেন এরকম বলছে এটা। আর মানে কমলপুরে তো আছে বোধহয় কেউ যিনি করছেন এরকম, কমলপুরে নাকি না? কমলপুরের ব্যাপারটা, কমলপুরেরটা হয়তো করে, আমি ঠিক জানি না ওরা লাইভ কতটা করে। ওই ক্যাসেট বা ট্র্যাক ওই সবে হয় যদি লাইভ করেন, লাইভ করলে আমার এখানেও আছে করার মতো, ঠুমরি গাওয়ার মতো। কিন্তু আসলে অনেকে ভালো গান করেন, আমি তাদেরকে বলছি, তাদেরকে ছোট করে বলছি না, ভালো গান করেন, কিন্তু নাচের সঙ্গে গাওয়াটা কিন্তু আলাদা ব্যাপার। এটা পুরোটাই নাচটাকে বুঝতে হবে। যেমন তবলাটা গানের সাথে বাজানো এক জিনিস, আর শাস্ত্রীয় নৃত্যের সাথে বাজানোটা মানে কত্থকের সাথে, এটা পুরোটাই মানে ওদেরকে ট্রেন করতে। আর আপনাদের এখানে মানে আমি যতদূর জানি মানে নাচের যে মানে মঞ্চ
প্রয়োজন নাচতে গেলে, এরকম মঞ্চ আছে তো এই অঞ্চলে, মানে মঞ্চ ভালো মঞ্চ? এখন আছে, আচ্ছা। কিন্তু আমরা যেটা বলবো ধরুন 90 দশকের প্রায় 2000 সাল পর্যন্ত আমরা কিন্তু ওই এখানে কালীবাড়ির একটা নাট মন্দির, ওইটাই মঞ্চ এটাই আমাদের মঞ্চ হিসাবে 2000 এর এখন কি মানে বড় হল এখন হয়ে গেছে, এখন টাউন হল আছে, এখন আস্তে আস্তে হয়েছে, যেমন একটা কমিউনিটি হল স্কুলে ওইটাতে হতো ছোট মোটো প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, গন্ডাছড়াতে আছে কি এরকম হল? হ্যাঁ, একটা কমিউনিটি হল এতে আপনার এই লংতা লাইব্রেরিতেও আছে, মানে সব জায়গাতে এখন হলটা হয়ে গেছে। হ্যাঁ, লাইট সাউন্ডের ব্যবস্থাও আছে ভালো নিশ্চয়ই আছে, খুব ভালো না, মানে বাইরে থেকে আমাদের আনতে হয়, এখন হয়তো লোকাল লোক। আর এমনিতে নাচের জন্য যে মানে পোশাক অর্নামেন্টস মানে তারপর এগুলা কি আপনাদের সাফার করতে না? এগুলো মোটামুটি এখন অ্যাভেলেবেল, যেহেতু ইন্টারনেটের যুগ, মোবাইলে বুকিং করে। তো আচ্ছা পাওয়া মানে এখন এতটা এইসব সমস্যা না, আপনাদের সময় সমস্যা আমাদের সময় অনেকটাই সাফার করতে হয়েছে। যদি কাউকে একবার কষ্ট করেও একবার ড্রেস বানিয়ে ফেললাম, আরেকজনকে করাতে গিয়ে আমিও ওদের কাছ থেকে নিয়ে একটা ওকে ওটা একে এইভাবে ম্যানেজ করতাম। এই দিদি আপনি অনেকদিন যাবত এই কাজটার সঙ্গে যুক্ত আছেন, আমি মানে খুব আশাবাদী মানে এই জায়গায় শাস্ত্রীয় নৃত্যের উন্নতি কল্পে বা আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের যোগদান সত্যি মানুষ মনে রাখবে এবং আপনি আরো কাজ করবেন। আপনি ছাত্রছাত্রীরা সহ এই অঞ্চলের অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকারা আছেন সবাই মিলে প্রয়াস করে প্রত্যেকটা শহর ত্রিপুরা রাজ্যের শাস্ত্রীয় নাচ শাস্ত্রীয় গানে আরো মুখরিত হবে, এই প্রত্যাশাগুলো আমাদের থাকবে। সঙ্গে আপনার কাছ থেকে যদি একটু শেষে একটু গান বা নাচের কিছু একটা শুনতে পাই, তাহলে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে আমাদের খুব ভালো লাগবে। একটু যদি বসে 2 লাইন আমাদের জন্য গান বা বসে বসে একটু নাচ যদি করেন তাহলে আমরা খুব খুশি হব। গালি শুনে একটু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নাচটা এখন আমি ঠিক আছে। রবীন্দ্রসঙ্গীতে করে প্রথম আদিতব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি গগনে গগনে প্রথম
খুব ধন্যবাদ দিদি। না ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে এত মানে অনেক দিনের ঘটনাকে এত ছোট্ট সময়ের মধ্যে ফ্রেম করে সুন্দরভাবে আমাদের সামনে আমাদের দর্শকদের জন্য তুলে ধরার জন্য, সেই সাথে আপনার গানের জন্য অবশ্যই আবারও বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে। আরেকটি পর্বে নিয়ে আমরা আবার আসবো।